সন্ধ্যা পেরিয়ে গেছে অনেকক্ষণ। পৃথিবীর বুকে নেমে এসেছে জমজমাট অন্ধকার। দেবকুমার বুঝতে পারল সে পথ হারিয়ে ফেলেছে। বন্ধু রজতের বাড়ি খুঁজে বার করা একেবারেই অসাধ্য। কত চেষ্টা করলই তো সে, কিন্তু রজতের বাড়িতে ফিরে যাওয়ার পথ সে খুঁজে বার করতেই পারল না। মনে মনে জেগে ওঠে তার শত অনুতাপ। রজত তাকে বারণ করেছিল, সে বলেছিল বারবারই, শোনো দেবকুমার, এসব পাহাড়ের জায়গা একেবারেই ভালো নয়। এখানে সেখানে কত বিপদ ওত পেতে বসে আছে। কাজেই বিকেল 5টা না বাজতেই ফিরে এসো কিন্তু। তখন সে হেসেছিল বিদ্রুপের হাসি। একটা শক্ত সমর্থ জোয়ান ছেলে সে। পাহাড়ে পথ বলেই কি তার বিপদ হবে? সে কি 5 বছরের কচি ছেলে যে তাকে সহজেই কেউ বিপদে ফেলতে পারে? তখন এমনই কত কথাই তার মনে হয়েছিল। কিন্তু এখন যে বাচ্চা ছেলের মতোই সে পথ হারিয়ে ফেলল। এখন যাবে কোথায় সে? কেই বা তাকে আশ্রয় দেবে? হ্যাঁ, ওই যে দূরে একটা আলো দেখা যাচ্ছে। দেবকুমারের আশা হলো নিশ্চয়ই ওইখানে কোনো বসতি আছে। ওখানে গেলে সে নিশ্চয়ই একটু আশ্রয় পেতে পারে। দেবকুমার জোরে পা চালিয়ে দিল। মিনিট 10 পরেই দেখা গেল এক প্রকাণ্ড বাড়ি তার সম্মুখে দাঁড়িয়ে। বাড়িটি জীর্ণ পুরাতন হলেও বুঝতে কষ্ট হয় না যে একালের পিছনে ছিল বিরাট ধনীর কোনো ইতিহাস। বিরাট সিংহ দরজা, লৌহ ফটক, তারই মাথায় মিটমিট করে জ্বলছে এক আলো। অর্ধ উন্মুক্ত ফটকের এক কোণে একখানি চেয়ারে এক বৃদ্ধ ভদ্রলোক উপবিষ্ট। পরম নিশ্চিন্ত মনে তিনি হুঁকো হাতে ধূমপানে ব্যস্ত। দেবকুমারের পায়ের শব্দে চমকিত হয়ে তিনি তার আধখোলা চোখ দুটি ভালো করে খুললেন ও একটু সোজা হয়ে বসলেন। দেখুন দেখুন, আমি খুব বিপন্ন, পথ হারিয়ে ফেলেছি। আজকে রাতের মতো আপনার এখানে একটু আশ্রয় প্রার্থনা করছি। দেবকুমারের কথায় অসহায় মিনতি ঝরে পড়ে। ভদ্রলোক একবার দেবকুমারের আপাত মস্তক ভালো করে দেখে নিলেন। তারপর কোনো কথা না বলেই পাশের একটি ছোট বোতামে চাপ দিলেন। সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে কোথাও ঝনঝন করে ঘণ্টা বেজে উঠল। সঙ্গে সঙ্গে মধ্যবয়সী এক পরিচারিকা সেখানে এসে উপস্থিত হলো। ভদ্রলোক ঠিক তেমনইভাবে তামাক খেতে খেতেই নীরবে দেবকুমারকে দেখিয়ে তাকে ভিতরে নিয়ে যেতে ইঙ্গিত করলেন। দেবকুমার পরম কৃতজ্ঞভাবে তাকে ধন্যবাদ জানিয়ে পরিচারিকার পিছনে পিছনে উপরে যাওয়ার সিঁড়িপথে অন্তর্নিহিত হয়ে গেল। মাঝরাতে ঘুম ভেঙে গেল হঠাৎ। দেবকুমার বুঝতে পারে না তার ঘুম ভাঙল কেন। নিশুতি রাত, অন্ধকার, কিন্তু কেমন একটা থমথমে ভাব। সে তার বালিশের তলা হতে টর্চ টেনে বের করতে চায়, কিন্তু মনে হলো তার ঘাড় শুদ্ধ গোটা বিছানায় যেন মেঝে হতে উঁচু হয়ে উঠছে। কি এ? দেবকুমার বসতে চেষ্টা করল বিছানার উপরে, কিন্তু বসতে গেলেই পড়ে যায়। আবার সে লুটিয়ে পড়ে বিছানার উপরেই, কারণ সমস্ত খাটখানি তখন প্রায় 3 হাত উঁচুতে শূন্যে উঠে গেছে। দেবকুমার ভীত সন্ত্রস্তভাবে শেষ পরিণতি লক্ষ্য করতে লাগলো। সহসা ধপ করে খাটখানি পড়ে গেল। প্রচণ্ড শব্দে দোতলার মেঝে থরথর করে কেঁপে উঠল। মনে হলো কোনো মত্ত হস্তি বুঝি তার মাথা দিয়ে খাটখানা ঠেলে ফেলে দিল। পরক্ষণেই একটা কনকনে ঠান্ডা হাওয়া। মুহূর্তে শীতে কেঁপে ওঠে দেবকুমার। হঠাৎ কার একটা মর্মভেদী নিঃশ্বাস তার মুখে এসে লাগে। কিন্তু এত ঠান্ডা নিঃশ্বাস কি কখনো কারো এত ঠান্ডা হয়? এ যেন বরফের ছুরি। দেবকুমার না জানি কোনো এক অজানা ভয়ে কখন তার চোখ অনেকটাই বন্ধ করে ফেলেছিল। কিন্তু আসলে সে তো ভীরু নয়, সাহসী বলে তার রীতিমতো সুনামি ছিল। কাজেই তার সমস্ত জড়তা ও ভয় সে এইবার দূরে ঠেলে ফেলে দেয়। পূর্ণ বিস্ফোরিত চোখে সে তাকায়, কিন্তু চাইতেই ও কি? খোলা জানালায় সে একখানা বিভৎস মুখ। সে মুখে এক তিলও মাংস নেই, সাদা ধবধবে হাড়ের মুখ। নাক চোখের জায়গায় 3-3টে গর্ত, 2 ঠোঁটের জায়গায় 2 সারিতে দাঁত বেরিয়ে আছে। এক মুহূর্তের জন্য দেবকুমারের মাথাটা ঘুরে গেল। তার চোখ দুটি আপনা হতেই বন্ধ হয়ে গেল।
হঠাৎ একটা বিশ্রী হাসি শব্দে চমকে ওঠে দেবকুমার। কিন্তু এ কি? কোথায় সেই বীভৎস মুখ? এত বড় বিস্ময়কর ঘটনাকেও ছাপিয়ে একটা বিভীষিকা ফুলে উঠল তার চোখের সামনে। সে দেখে দুটি করুণ চোখ, সুন্দরী চোখ তাকেই বলা যায়, একান্ত মিনতি মাখা, দেবকুমারের মুখের উপরে ঝুঁকে পড়ে তাকিয়ে আছে। দেবকুমারের বুকের রক্ত মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। কে যেন একরাশ বরফে ছোপ তার দেহ মনে ঝুলিয়ে গেল। চোখ তার বন্ধ করে দেবকুমার। ভয় বা বিস্ময়ে পরক্ষণেই সে আবার চোখ মেলে তাকায়, কিন্তু তখনই সেই চোখ ঠিক তেমনইভাবে তার মুখের উপরে ঝুঁকে আছে। তার এক ঝলক ঠান্ডা নিঃশ্বাস দেবকুমারের কপালে এসে বুঝি কাঁপুনি জাগিয়ে তোলে। সহসা একটা প্রচণ্ড শব্দ, সজোরে দরজাটাকে খুলে ফেলল। পরক্ষণেই একটা প্রকাণ্ড জোয়ান লোক ঝড়ের বেগে ঘরে ঢুকে সে একলাপে মহিলার দিকে এগিয়ে এলো। তারপর মুহূর্তের মধ্যেই তার চুল টেনে ধরে তাকে মাটিতে ফেলে দিল। আর্তনাদ করে উঠল সেই বিপন্ন মহিলা। কিন্তু পরক্ষণে সেই জোয়ান লোকটার হাতে চকচক করে ওঠে একখানি শানিত ছুরি, আর সহসা স্তব্ধ হয়ে গেল মহিলার কণ্ঠস্বর। দেবকুমারের চোখের সম্মুখে রক্তের নদী বয়ে যায়। মহিলার রক্তাক্ত দেহ তার মাঝখানে। দেবকুমার সে দৃশ্য আর দেখতে পারে না। ভয়ে সে চোখ বন্ধ করে নিল। কতক্ষণ সে এইভাবে ছিল বলা যায় না, কিন্তু এ কি এক বিচিত্র শব্দে চমকিত হয়ে আবার সে চোখ মেলে তাকায়। ও কি ভয়ঙ্কর! নিহত মহিলার চোখ থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে। কি তার উত্তাপ আর কি তার জ্যোতি! সমস্ত ঘরে যেন আগুন জ্বলে উঠেছে, আর সেই আগুনের মাঝখানে রক্ত সমুদ্রে সেই সুন্দরী মহিলা। তার সর্বদেহে রক্ত মাখা। বুকের এক পাশ দিয়ে তখন বয়ে চলেছে ফুটন্ত রক্তস্রোত। দেবকুমার স্তব্ধ, হতবাক। কিন্তু কিসের আকর্ষণে সে চোখ তার ফেরাতে পারল না। মন্ত্রমুগ্ধ শিকারের মতো সে যেন শিকারীর চোখে চোখ মিলিয়ে ঠিক তেমনই ভাবেই তাকিয়ে রইল। মহিলা হিংস্র দৃষ্টিতে চারিদিকে তাকায়। ঠোঁট তার কেঁপে ওঠে। না জানি কোন অভিশাপ সে বিলিয়ে দেয় পৃথিবীর বুকে। সহসা দূরে কেন অসংখ্য পদশব্দ, দূর হতে কাছে, ক্রমশ আরও কাছে। কে জানে কত লোকজনের পদশব্দ নৈশ স্তব্ধতা ভারী করে তোলে। দেবকুমার বুঝতে পারে একজন দুজন নয়, অসংখ্য লোক হিংস্র শিকারীর মতো বাড়িতে ঢুকে পড়েছে। তাদের হই হল্লা, অস্ত্রের ঝনঝনায় আতঙ্ক সৃষ্টি হয়। সমস্ত পৃথিবী যেন দারুণ ভয়ে তার চোখ বন্ধ করে ফেলল। বুক কেঁপে ওঠে দেবকুমারের, কিন্তু সে বুঝি চিৎকার করবার শক্তিটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছে। হঠাৎ কিসের বিজয় উল্লাসে সমস্ত আকাশ বাতাস ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল। সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝড়ের বেগে ঘরে ঢোকে একপাল যমদূত। সকলেই সশস্ত্র, ভয়ঙ্কর, কিন্তু তাদের পুরোভাগে সেই মহিলার হত্যাকারী নৃশংস ব্যক্তি। হিড় হিড় করে টেনে নিয়ে ঘরে নিয়ে এলো যমদূতের দল। তারপর তার দেহে সর্বস্ত এলো পাথারি চলতে থাকে অসংখ্য অস্ত্রাঘাত। ছোড়া, তলোয়ার, সরকি, বল্লম তাকে প্রায় ভূমিতলে গেঁথে ফেলল। মহিলার ফুটান্ত রক্তের সঙ্গে তার সত্যান্নিষ্ঠিত রক্ত মিশে একাকার হয়ে গেল। একটা বিভৎস অট্টহাসিতে মহিলা উল্লাসিত হয়ে ওঠে, আর সঙ্গে সঙ্গে কোথা হতে বুঝি বা ছাদ ফুঁড়ে টুপটাপ করে ঝরে পড়তে লাগলো কতকগুলি কচিকাঁচা ছেলে মেয়েদের রক্ত মাখা ছিন্নশীল ও অঙ্গ প্রত্যঙ্গ। আর্তনাদ ও উল্লাসের চিৎকারে গান ঝালাপালা হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড ভূমিকম্পে সেই বিশাল বাড়িখানির ভিত পর্যন্ত কেঁপে ওঠে। প্রলয় দোলায় কেঁপে ওঠে দেবকুমারের সমস্ত খাটখানি। টকবগে ফুটন্ত রক্ত তার কপালে ও মুখে ছিটকে এসে লাগলো। কয়েকটা ভয়ঙ্কর হিংস্র যমদূত গোটা কয়েক বিভৎস কঙ্কাল সহ অবশেষে দেবকুমারের দিকেও তেড়ে এলো। ভয়ে শিউরে উঠল দেবকুমার। দু হাত মাথায় তুলে সে প্রাণপণে চিৎকার করে ওঠে। জ্ঞান যখন হলো তখন সে দেখে তার বন্ধু ও রজত, একজন ভালো ডাক্তার, তার পাশে বসে আছে। ভাবতে চেষ্টা করে সে
কোথায় সে আছে আর কেমন করে এলো। চোখ চাইতে পারে না সে। অবশেষে ধীরে ধীরে মনে আসতে থাকে তার সব কিছু, কিন্তু বুঝতে পারে না নিশীথের সেই ভয়ঙ্কর প্রাসাদে ওরা দুজনেই এলো কখন আর কেমন করে এলো। সম্ভবত তার বুকের ভাষা মুখ ফুটে বেরিয়েছিল একটু জোরেই। রজত বলে, হ্যাঁ ভাই, এ প্রশ্ন তোমার মনে জেগে ওঠা খুবই স্বাভাবিক। সংক্ষেপে বলছি শোনো। অনেক রাতে তুমি যখন বাড়ি ফিরলে না, তখন আমার এই ডাক্তার বন্ধুটিকে নিয়ে তোমাকে খুঁজতে বেরোই। এই বাড়িটা আমার বাড়ি হতে প্রায় 3 মাইল দূরে। এর কাছাকাছি আসতেই তোমার একটা আর্তনাদ আমাদের কানে ভেসে আসে। আমরা তখনই টর্চ হাতে বাড়ির মধ্যে ঢুকে পড়ি। এসে যা দেখলাম, তারপর আর আশা হয়নি তোমাকে জীবন্ত ফিরে পাবো। দেখি তুমি এই খাটের উপরে পড়ে আছো, কিন্তু মাথা তোমার মাটিতে ঝুলছে আর তোমার নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। বাধা দিয়ে দেবকুমার বলে, কিন্তু ওরা সব কোথায়? সেই নিহত মহিলা, বাচ্চা ছেলে মেয়েদের কাটা মাথাগুলি, সেই রক্তনদী, রক্তস্রোত। থামুন মশাই, বাধা দিয়ে বললেন ডাক্তারবাবু। ও কথা আর ভাববেন না দেবকুমার। এ বাড়িটা ভূতের বাড়ি। যা কিছু আপনি দেখছেন সবই ভৌতিক ব্যাপার, আসলে কিছুই সত্য নয়। কিন্তু মিছিমিছি এমন একটা। দেবকুমারের কথায় বাধা দিয়ে বলে রজত, মিছিমিছি কিছুই নয় দেবকুমার। অনেক দিন আগে এক ধনী জমিদার তার স্ত্রীর উপরে বিরক্ত হয়ে অতি নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেছিলেন, কিন্তু তিনিও হাতে হাতে তার সাজা পেয়ে যান। মহিলার আত্মীয় স্বজন যারা, তারা একদল ভাড়াটে গুন্ডা লেলিয়ে এ বাড়ির সবাইকে কচুকাটা করে গেছেন। সেই থেকে এ বাড়ি পোড়ো বাড়ি বলেই বিখ্যাত। এখানে কেউ থাকে না। মাঝে মাঝে দু একটা অপরিচিত ব্যক্তির মৃতদেহে এখানে আবিষ্কার হয়। সম্ভবত তোমারই মতো দৈবাত যারা, তারা এখানে রাতের অতিথি হয়। ভোরবেলা তাদেরই সব হয়তো পাওয়া গেছে। তোমার ভাগ্যই ভালো যে আমরা বোধহয় খুব সময় মতো এসে পড়েছিলাম। দেবকুমার নীরবে ভাবতে থাকে। বিস্ময় ও ভয়ে তার মুখ থেকে কোনো কথাই বেরোয় না। কিন্তু সেদিন সে তাদের রজতের বাড়িতে ফিরে গেলেও কয়েকদিন পরে একদল মিস্ত্রি নিয়ে আবার সেই বাড়িতে ফিরে এসেছিলেন। রজতকে বলল সে, ভাই, খাটের তলাটা ওদেরকে খুঁড়তে বলো। আমার খাটখানি সেদিন বড্ড দুলে উঠেছিল, উঁচু হয়ে উঠেছিল অনেকটা। তার কারণ কি বলতে পারো? তা কেমন করে বলবো ভাই? তুমি তো বলছো খুঁড়তে, বেশ খুঁড়েই দেখা যাক। ঘন্টা কয়েক পরিশ্রমের পর মেঝের সিমেন্ট ফাটিয়ে যখন আগাগোড়া খুলে ফেলা হলো, তখন দেখা গেল রক্ত মাংসহীন কার এক কঙ্কাল, আর সেই কঙ্কালের আশেপাশে কিছু হাড় ও ব্রেসলেট তখনও সেই নিহত মহিলার পরিচয় ঘোষণা করছে। সমবেত সকলে স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। তারপর রজত বলল, রহস্য তাহলে পরিষ্কার হয়ে গেল দেবকুমার। সম্ভবত প্রত্যহ গভীর রাতে মহিলার অতৃপ্ত আত্মা তার গোপন আবাস হতে বেরিয়ে আসে, আর তারপর যা হয়ে থাকে সে সম্ভবত বাস্তবের পুনরাবিনয়। জীবনে একদিন যা হয়েছিল, এ বাড়ির ভৌতিক অধিবাসীরা আজও তার রিহার্সাল দিয়ে যাচ্ছে। যাই হোক, দিন তো প্রায় শেষ হয়ে এলো। আর 2-1 ঘন্টা এখানে থাকতে পারলে এ বাড়ির আরও কিছু গোপন রহস্য হয়তো উদ্ধার করা যেত। কিন্তু সে কি সঙ্গত হবে ভাই? চিৎকার করে ওঠেন ডাক্তারবাবু। সেদিকে তাকিয়ে তারা দেখে এক পাল সাদা ও কালো বাদুর হঠাৎ জানালার সার্সিতে এসে মাথা ঠুকে মরছে। তাদের কুতকুতে রক্তচোখে হিংস্র ঝলক। জোরে চিৎকার করে ওঠে রজত, না আর নয়, এখনই বেরিয়ে পড়ো দেবকুমার, বেরিয়ে পড়ো ডাক্তার, নইলে সমস্ত আত্মা আজ আবার প্রতিশোধ নিতে এগিয়ে আসবে। মুহূর্তে ছুটে বেরিয়ে যায় সবাই। মনে হলো কারা যেন তাদের পিছু পিছু বেগে ছুটে আসছে। নাগাল পেলেই বুঝি ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে।